গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়ামশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ফুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পুরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরি কবিতাটা আমার এই মুহূর্তে বলতে ভীষণ ইচ্ছে হলো। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে আমি চলে গিয়েছিলাম রাতের কাঁচা জামা কাপড়গুলো ছাদে মেলতে। যে সমস্ত জামা কাপড়গুলো মেশিনে দিয়ে কাচা হয়েছিল সেগুলো ছাদে মেলতে গিয়ে জামা কাপড়গুলো মেলার পর আকাশের দিকে তাকিয়ে এত ইচ্ছে করছিল এই কবিতাটা আবৃত্তি করতে, তাই তোমাদেরকে না শুনিয়ে আর পারলাম না। ভীষণ ভালো লাগছিল পরিবেশটা দেখতে, কিন্তু দুঃখের বিষয় সেটা হলো যে হারে মেঘ করে আছে আকাশে, তাতে জামা কাপড় শোকানোর কোনো লক্ষণ দেখছি না। তা ঠিক আছে, জামা কাপড়গুলো মেললাম, বাইরের ভিডিও করলাম, পরিবেশটা তোমাদের সঙ্গে দেখালাম। তা এতগুলো জামা কাপড় সমস্ত কিছুই শুকিয়ে গিয়েছিল, কিন্তু পরের যেগুলো সেগুলো আর শুকায়নি, সেগুলো আমাকে পরেই মেলতে হয়েছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার আমি তোমাদের সামনে একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তো দেখো, সকাল থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে, কাজের বিরাম নাই। যতই মেঘ থাক, বৃষ্টি থাক, যাই থাক, আমাদের কাজের কিন্তু বিরাম নেই। যখনই আমরা সময় পাচ্ছি ফাঁকে ফাঁকে ঠিক সেই কাজগুলো, ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। যখন ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশটা মেঘ হয়ে থাকলেও এখন বৃষ্টি আসার সম্ভাবনা একটু কম আছে, ঠিক সেই মুহূর্তে কেচে রাখা জামা কাপড়গুলো মেলার আর লোভ সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে ছাদে চলে গেলাম। দেখলাম এর থেকে ভালো সময় আর হবে না। এর পরে কেচে মেলতে গেলে অন্যান্য ঘরের কাজ সেরে যদি আমি জামা কাপড়গুলো মেলতে যাই, বৃষ্টি চলে আসলে শোকানো তো দূরের কথা, উল্টে আরও ভিজে যাবে। সেই কারণে আমি আর সেদিকে না তাকিয়ে, কোনো দিকে না তাকিয়ে চাটা খেয়েই চলে গেলাম, জামা কাপড়গুলো মেলে চলে আসলাম। আর ছাদে গিয়ে দেখলেই তো এত ভালো পরিবেশ, এত সুন্দর লাগছিল। তোমাদের একটা সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শুনিয়ে দিলাম। তারপরে নিচে চলে আসলাম। নিচে এসে তোমাদের সুপ্রভাত জানিয়ে আমি ঘরের কাজ শুরু করে দিলাম।
ঘরে যে কাজ যেগুলো থাকে তার সেই কাজগুলো। তবে আজকে একটু অন্যরকম কাজ আছে, কারণ আমার পরের দিনই জন্মাষ্টমী আছে। প্রত্যেকেই জানো, সবাই জানো যে জন্মাষ্টমী আছে, আর তার প্রস্তুতি টুকটুক টুকটুক করে চলছে, জোর কদমেই চলছে। টুকটুক করতে করতে জোর কদম শুরু হয়ে গেছে, আর বসে থাকলে চলবে না। ঠিক সেই কারণে একদম জোর কদমে উঠে পেরে লেগেছি। বিছানাটা তুলে আর রান্নার দিকে গেলাম না। ভেবেছিলাম একটু কিছু রান্না আমি নিজে করব, কিন্তু না, আমি দেখলাম যে রান্নার দিকে এখন যদি যাই তাহলে আমি এই কাজগুলো আর করতে পারবো না। তাই বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়েই আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নেব, তারপরে আমি আবার অন্যান্য কাজ করব। আমি যে ঘর যতই গুছিয়ে রাখি না কেন, যখনই দেখবে সেই জিনিসগুলো একটু এদিক ওদিক করা হবে, তখনই সেই পেছন থেকে কি করে যে এত ধুলো চলে আসে বা এত নোংরা চলে আসে জানি না। প্রতিদিন নিয়ম করে সেই সমস্ত ধুলো নোংরা পরিষ্কার করা হয়, মোছা হয়, ঝাড় দেওয়া হয়, কিন্তু তবুও যেই জিনিসপত্র সরাবো নড়াবো এদিক ওদিক করবো, তখনই দেখবো কোথা থেকে যেন জঞ্জাল নোংরা চলে এসেছে। তা আগে আগে ভাবতাম হয়তো বাড়িঘর পুরনো, সেই কারণেই এত নোংরা হয়, কিন্তু এখন তো ঘর বাড়ি পুরনো নয়, নতুন বাড়িঘর। সেই জন্য এখন আবার মানে মনে হয় যে হয়তো অতিরিক্ত নতুন, সেই কারণে একটু ধুলো পড়লেই চোখে পড়ে। তো যাই হোক, যে কারণেই ধুলো পড়ুক বা চোখে পড়ুক বা যাই হোক, পরিষ্কার তো আমাদের করতেই হবে, আর এটা আমাদের ধর্ম। আমরা পরিষ্কার না করে থাকতে পারি না। আমরা প্রত্যেকেই এটাই করি, মানে ঘর বাড়ি নোংরা হলে আমরা কেউই থাকতে পারি না। সবসময় চেষ্টা করি যে সেই বাড়ি ঘর কী করে পরিষ্কার রাখা যায়। আর এটা তো আমার একটা মানে বিশেষ কাজ, কারণ যেহেতু আমি কালকে জন্মাষ্টমীটা সামনের দিন, কালকে নয় পরের দিন আমি জন্মাষ্টমী পালন করব সোমবারে। ঠিক সেই কারণে আমার আগে থেকেই প্রস্তুতি চলছে। এগুলো দেখো, এই যে ড্রয়ারটা অনেক দিন ধরেই নোংরা হয়েছে। মানে নোংরা বলতে কি, জিনিসপত্রগুলো উলট পালট হয়ে যায়। নোংরা সেরকম হয় না, ভেতরটা অতটা নোংরা হয় না, কারণ ঢাকা থাকে। তাই যেটা হয় সেটা, যে জিনিসগুলো রাখা হয় সেগুলো উলট পালট হয়ে যায়, অগোছালো হয়ে যায়। তো সেই কারণে সেগুলো আবার বের করে নতুন করে গোছানো। আর এই জায়গাটা যেহেতু ফাঁকা করতে হবে, তাই আমাকে এই ড্রয়ারটা সরিয়ে অন্যদিকে রাখতে হবে। কারণ সরাবোই যখন, তখন একবারে ভেতরটা পরিষ্কার করে নিয়েই সরাই। এই হিসাব করে সমস্ত যেগুলো যা ছিল সেইগুলো পরিষ্কার করে নিলাম। আর এর ভেতরে থাকা বলতে কিছু তুলো, সলতে, প্রদীপে দেওয়ার সলতে, কিছু ধূপকাঠি, এই রকম চন্দন পাতা, এই সাধারণ জিনিসগুলো এখানে থাকে, যেগুলো সবসময় আমার দরকার হয়। ছোট কোনো গ্লাস বা একটা ছোট থালা, এরকম কিছু অল্প জিনিস যেগুলো সবসময় আমার হাতের সামনে দরকার হয়, সেই জিনিসগুলো এখানে থাকে। তা এটাকে এবার সরিয়ে অন্যদিকে নিয়ে আসবো, এই সাইডে নিয়ে আসবো, যেখানে লাল রঙের একটা সেলফ ছিল সেইখানটায় নিয়ে আসবো। কিন্তু এটা অতিরিক্ত ভারী, আমি একা পারছিলাম না, সেই জন্য আমি বললাম যে আমি পরিষ্কার করে এটুকু সরিয়ে দিচ্ছি, তুমি এটাকে সরিয়ে দাও। তাই আমি আবার ঝাড় দিয়ে এটাকে সরিয়ে দিলাম। ও আবার এটাকে এই খাঁজের মধ্যে রাখবে। তা এগুলো সবই ফাঁকা হয়ে যাবে, রিটায়ারটা করে গেলেই সমস্ত ফাইল চলে যাবে স্কুলে। এই ফাইল যদিও বাড়িতে থাকবে না, বাড়িতে যদি ফাইলগুলো না থাকে তাহলে সেগুলো সব গুটিয়ে তুলে দেব। আর টেবিলটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির টেবিল, করিমপুর থেকে আনা। তা যেহেতু প্রথম দিকে কিছুই ছিল না, তাই নিয়ে এসেছিলাম। তা এখন আর প্রয়োজন নেই, সেই জন্য টেবিল চেয়ার দুটোই করিমপুরের। আমি কাঠের টেবিল চেয়ারটা ওটা করিমপুরেই রেখে আসবো, শ্বশুরবাড়ির ওটা ওখানেই রেখে আসবো, কারণ দরকার নেই। আর মানে টেবিল চেয়ারের এখন এই মুহূর্তে আর দরকার নেই। আর তাছাড়া ওগুলো সরিয়ে দেব, ঘর ফাঁকা হয়ে যাবে, যেখানকার জিনিস সেখানেই রেখে আসব। আর যে টেবিল যা আছে সেগুলো মোটামুটি মানে বিক্রি করে দেওয়ারই ইচ্ছে আছে। কাঠের টেবিল, কাঠের যে সেলফটা দেখছো, এগুলো বিক্রি করে দেওয়ার। এই অবস্থা হয়ে আছে ঘরটা, এই জায়গাটাও তাই। এই জায়গাটা একটু গুছিয়ে নেব। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা মানে গোছানোর সময়টা কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে পরে আমি শেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি গুছিয়ে ফেললাম। সেটা তোমাদের পরে শেয়ার করে দিচ্ছি, কারণ এতটা কতক্ষণে পারবো, যদি না পারি যতটা পারবো ততটা শেয়ার করব। এই অবস্থায় আছে, এই দেখো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম অবস্থায় সমস্ত কিছু আছে। সব পুরো ঘরটাকেই ঠিক করে ফেলবো, গুছানোর পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, যেটা যেখানকার জিনিস সেখানেই রেখে আসবো। আর এই টেবিলগুলো, যে টেবিলগুলো মানে তৈরি করেছিলাম আমরা, সেই টেবিলগুলো বিক্রি করে দেবো। টেবিল, টিভি, তারপরে পার্লারের যে সেলফটা আছে বড়, সেই সেলফটা, কারণ এগুলো রাখবো না, এই ঘরটাকে অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে, সেই কারণে ওগুলো সমস্ত বিক্রি করে দেওয়া হবে।
যা যেরকম ইয়ে হয় সেরকমভাবে বিক্রি করে দেওয়া হবে। তা সেই কারণে ওই টেবিলটা সরিয়ে দেবো, তাহলে এই ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর ঘরটা ফাঁকা হয়ে গেলে একটা ঠাকুরের একটা ভালো সুন্দর জায়গা হবে। আর এখানে একটা সোফা কাম বেড নিয়ে এসে রাখবো, যাতে লোকজন এলে সময় অসময়ে শোয়া বসা করা যায়। আর দেয়ালের যেদিকে এখন জানলার দিকে ঠাকুর আছে, সেই জানলার দিকে ঠাকুরগুলোটা সরিয়ে দেবো আমি, দিয়ে যেদিকে পার্লারের ওই বড় লম্বা সেলফটা আছে দেখলে, ওই সেলফটার দিকে ঠাকুরগুলোকে দিয়ে দেবো, দরজার এই সাইডটায় এদিকে মুখ করে। আর জানলার দিকটা আমাকে ফাঁকা রাখতে হবে, তার কারণ জানলার দিকটা ফাঁকা না রাখলে জানলার পর্দাটা সরানো ভীষণ অসুবিধা হচ্ছে কোনো কারণে, মানে ঠাকুরের সঙ্গে সবসময় ঠেকে যাচ্ছে জামা কাপড়, ওটা খুব অসুবিধে। সেই কারণে ওটা সরিয়ে দেব। আর শিবের জন্য, আর এই দেখো ঘর সমস্ত গুছিয়ে ফেলেছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর যে শিব দেখালাম, শিব ঠাকুরের জন্য একটা বেদি নিয়ে আসবো। আর এই বিছানাটা এখানে রেখেছি, ঠাকুরের খাটটা এখনও গোছানো হয়নি, এগুলো গোছাবো। ঠাকুর মানে তোয়ালেগুলো ব্যবস্থা করব, এগুলো সমস্ত ব্যবস্থা করতে হবে টুকটুক করে। খাটটার এখন চাদর একটা কেনার ইচ্ছা আছে, জানি না এই মুহূর্তে কেনার হবে কি না, বলতে পারছি না। আর এটার উপরে রেখেছি, এখানে কিছু একটা পাতবো, পেতে তার উপরে ভোলানাথকে রাখবো। আর এগুলো সমস্ত তুলে ফেলেছি আর কি কাচার জন্যে। এগুলো সমস্ত কেচে মেলে দেব, দিয়ে আবার নিয়ে এসে এখানে সব সুন্দর করে সেট করব। বছর আর অত তো নতুন কেনা যায় না সবার জন্য, সেই জন্য শুধু গোপালবাজির জন্যই কিনেছি, যেহেতু গোপালবাজির কিছু নেই। আর লোকনাথ বাবা আর গুরুদেবের জন্য তুলে কেচে রেখেছি, সেগুলোই আবার সুন্দর করে পেতে দেবো। এই আর টেবিলটায় দেখো ফাঁকা করে ফেললাম, এদিক থেকে নিয়ে এসে ড্রয়ারটা এদিকে রাখলাম। এবার ছাদে চলে গেলাম, চলো কেচে নিই, কাচাকাচিগুলো সেরে নিয়ে আবার মেলে দিই। কিন্তু এই কাচার পরেই জোর বৃষ্টি চলে এসেছিল, যেটা মানে বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু আমি আর পরে ওগুলো তুলিনি। আমি দেখলাম মেলা আছে, মেলায় থাক, শুধু তুলে কি করব, কারণ তুললে মেলবো কোথায়। আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছিলাম, শুকানো যেগুলো সেগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। আগে যেগুলো সকালেই কেচে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল, এগুলোও যদি সেই সকালেই কেচে তুলে দিতাম তাহলে শুকিয়ে যেত। কিন্তু তখন সকালে তো সময় হলো না, কারণ আমি তো ঘরটা আগে গুছিয়ে নেব, তারপরে তো এগুলো কাচাকাচি করব, তো সেই কারণে হলো না। আর এত যুদ্ধ চলছে, একদম মানে চরমতম যুদ্ধ চলছে সমানে, মানে একটা সেকেন্ড আমি ফোনও দেখার সময় পাচ্ছি না, কিচ্ছু করার সময় পাচ্ছি না। কেউ যে ফোন করলে ফোনটা ধরবো সেই সময়টুকুও আমার নেই। সেই কারণে দেখো কাঁচা মেলা তোলা হ্যান ত্যান চলছে, তাও ভিডিওটা ধরে দিল। তাই ধরে না দিলে আমার আরও কষ্ট হতো, হয়তো ভিডিও করতে পারতাম না, কষ্ট না, এই ভিডিওগুলো আমি করতে পারতাম না, ধরে দিল বলে ভিডিওগুলো করতে পারছি। আর ওই দেখো শতরঞ্চি আর ক্যাথা, ওগুলো আবার আজকে ধুবো, আবার আজকে ভিজবে। মানে যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বুঝতে পারলাম। তো এই বারবার কাজ করা, একবার মনে হয় যে করব না, ওটা থাক, মনে হলো যে না থাকগা, আজকে আর কাচবো না, জন্মাষ্টমীটা পার হোক, কারণ আমার মনে হচ্ছে জন্মাষ্টমী পর্যন্ত বৃষ্টি বোধহয় হবে। তারপরে দেখলাম এরমভাবে পড়ে আছে বাইরে, একবার কাঁচা হয়ে গেছে, শুধু একটুখানি কমফোর্ট দিয়ে ধুয়ে মেলে দিই, তাহলে গন্ধটা থাকবে না। তা এই ভেবে মেলতে গেলাম, ও বাবা এই রকমভাবে যে বৃষ্টি চলে আসবে বুঝতে পারিনি, কারণ সকাল থেকে এরকম মেঘ দম ধরেই ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর এই ক্যাথাটা মেলার পরে থাকছে, ক্যাথাটারই কোনো সাইড নাই, যতবার কাচ্ছি ততবারই মানে এরকম দশা হচ্ছে, কিন্তু কিছু করার নাই, করতেই হবে, না করলেও তো হবে না, ওরমভাবে পড়ে আছে, কতদিন ফেলে রাখবো বুঝতে পারছি না তো, কতদিন বৃষ্টিটা হবে। তা দেখছো এরকমভাবে ছাদে কাচাকাচি করলাম, ছাদেই মেরে দিলাম। এগুলো আর বাথরুমে কাচলাম না, কারণ বাথরুমে কেচেও তো সেই আবার তুলে নিয়ে আসতে হবে, ওর থেকে ছাদেই ভালো। আর আমার একটু বেশি ভালো লাগে বাইরে এরমভাবে কাজ করতে, বাইরে বেশ উঠোন থাকবে, কল থাকবে, এরমভাবে বাইরে কাজ করব। ওই ঘরের ভিতরে বাথরুমের মধ্যে কাজ করতে একটুও ভালো লাগে না আমার, মানে করি, বাধ্য হয়ে করতে হয়, তাই কিছু করার নেই আমাদের এই পরিস্থিতিতে, সেই কারণে করি তাই, কিন্তু আমার ভালো লাগে না। এই যে বাইরে করছি তো, এখন একটু রোদটা কম আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, এগুলো কেচে মেলে দিচ্ছি, এত ভালো লাগছে, আমার কিছুতেই নিচে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু নিচে যেতে ইচ্ছে করছিল না বললে তো হবে না, তোমার কোনো কিছুতেই তোমার ইচ্ছে খাটবে না, না কবিতাটা আছে না, ঠিক সেই রকম, তুমি যতই যা বলো তোমার ইচ্ছে কোনো কিছুতেই খাটবে না, তোমার যা কাজ সেগুলো তোমাকে করতেই হবে। যখন প্রয়োজন মতো তোমার
ইচ্ছেটা হ্যাঁ বা না হবে, তোমার কথাই সেটা হ্যাঁ বা না হবে না। এটাই হচ্ছে আমাদের জীবন। যখন প্রয়োজন হবে তখন হ্যাঁ হবে, যখন প্রয়োজন হবে না তখন না হবে। এরকম ব্যাপার আর কি আমাদের জীবনটা, আমাদের মানে বেশিরভাগ আমাদের গৃহবধূদের জীবনটা আর কি এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেকের হয়ও না, আরও ভালোও হয়। তো যাই হোক, তো সেইটাই, ওগুলো অত বলে লাভ নেই। কাজ যখন করতে হবে তখন সে কাজ করেই ফেলি। এইগুলো সেরে আবার বিকেলে বাজারে বেরিয়েছিলাম। দেখো কি কিনে নিয়ে এসেছি। শুভ সন্ধে বলে, সন্ধে নয়, শুভ রাত্রি বলে আমি শুরু করছি বলতে সারাদিন যা যা করলাম সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলে তো কাচলাম, কেচে মেললাম, আর ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। প্রথম দিকে একটু ভালোই রোদ ছিল, সকালে যখন জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো ভালোই রোদ ছিল, ওগুলো সব শুকিয়ে গেল। কিন্তু পরে যখন আবার ঠাকুরেরগুলো কেচে মেললাম তখন একবার এত ঝমঝম করে বৃষ্টি, তো আমি আর বৃষ্টিতে তুলিনি, দেখলাম যে থাক। তারপরে বৃষ্টিটা কমে গেল, জলটা ঝরে গেছে। এখন কতটা শুকিয়েছে আমি জানি না, আমি আর ছাদে যাইনি আজকে বেরিয়েছিলাম, বেশ কয়েকটা জিনিস আবার কিনে নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য। মানে এখন ডেকোরেশনের জিনিস কেনা হচ্ছে, মানে অন্যান্য জিনিস কেনা হয়ে গেছে। তো দেখতে থাকো, আমি দেখাতে শুরু করি। প্রথমে কিনে নিয়ে এসেছি এই সমস্ত ফুলগুলো ডেকোরেশন করব বলে। এই দেখো এই ফুলগুলো, এগুলো দুটো কালারের কিনেছি। এই যে দুটো কালারের কিনেছি, অনেকটাই বড় বড়। এগুলো তো দেখেছো সবাই কিরকম কি হয়, দুদিকে আংটা দেওয়া আছে, এরকম আংটার সঙ্গে লাগাতে হয়। যারা লাগিয়েছো তারা ভালোই জানো, আমি কোনোদিন এগুলো লাগাইনি, এই প্রথমবার এই সমস্ত কিনে নিয়ে আসলাম। দেখা যাক কেমন করে কি সেট করা যায়, কিভাবে কি ডেকোরেশন করা যায়। এই দেখো এইগুলো, তাহলে এইগুলো ডেকোরেশন যখন করবো তখন তোমরা সবই দেখতে পাবে। জানি না কতদূর কিভাবে কি করতে পারবো, কিনে তো নিয়ে আসছি সবকিছুই একে একে। আর এখানে আছে আর একটা কালার, দুটো কালার নিয়ে আসলাম। এটা প্যাকেট খুললাম না, এই যে প্যাকেটের মধ্যেই আছে। প্যাকেটটা মানে কাটতে হবে, না কাটলে খোলা গেছে, ওটার প্যাকেটটা খোলা ছিল, অসুবিধা হয়নি। এটাও বের করি তাহলে, দেখো খুললাম। এই দেখো এখানেও চারটে আছে, একটা করে প্যাকেটে চারটে করে, পাঁচটা করে আছে, চারটে করে নয় পাঁচটা করে। বললো হাওয়া লাগলে এগুলো সব ফুলে বড় হয়ে যাবে, মানে প্যাকেটের মধ্যে আছে বলে এরকম আছে। আর হলুদটা নিলাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা হলুদ, তাই যদি হলুদ দিই ভালো লাগবে না, তাই এই কালারটা আর লাল কালারটা নিয়ে আসলাম। এবার কিভাবে সেট করব সেটা তোমরা দেখতে পাবে সামনের দিন। এই যে এইরকম নিয়ে এই কালার একটা আর লাল কালার একটা, এই যে দুটো কালারে দুটো নিয়ে আসলাম। আর কিভাবে সেট করবো সেটা তোমরা দেখতে পাবে। এই দু প্রকার জিনিস নিলাম এগুলো। আর নিয়েছি এই সমস্ত ফুলগুলো, দাঁড়াও এখানে আছে, এই তারগুলো নেওয়া হয়েছে, এগুলো চারটে নিয়েছি। এবার বছর বছর এই সমস্ত জিনিস কিনতে কিনতে প্রচুর হয়ে যাবে সাজানোর জিনিস। এই দেখো এগুলো কিনেছি চারটে তার কেনা হয়েছে, দুটো দুটো করে ঝুলানো হবে এদিক ওদিকে, এইরকম। আর কিনেছি এগুলো চারটে, এই জিনিসগুলো চারটে কিনেছি। এই দেখো এই সাদাটা কিনেছি কারণ লাইটটা দেয়া হবে, লাইটের সঙ্গে খুব ভালো খেলবে। দারুণ লাইট জ্বললে চকচক চকচক করবে, যখন ডেকোরেশন করবো তখন বুঝতে পারবে কিরকম কি লাগছে, কি ভালো লাগছে এগুলো দেখতে, খুবই সুন্দর লাগছে। কিরকম কি বুঝতে পারছো জানি না, যে এরকম চকচক চকচক করছে। এটাও কিনেছি চারটে, কিন্তু এটা যেহেতু মোটা মোটা, এগুলো বিভিন্ন কালারের ছিল, কিন্তু আমি সাদাই নিলাম, কারণ ডিপ ডিপ কালারের সমস্ত জিনিস আছে, সেই জন্য সাদা নিলাম। আর এখানে নিয়েছি ময়ূরের পালক, ওখানে মানে মুকুটে দেব, আর এগুলো সিংহাসনে সাজানোর জন্য নিয়েছি। এখানে আছে 5টা, আর আমার ঘরে আর একটা আছে, মোট 6টা, তাহলে 3টে করে দুই দিকে রাখা যাবে। এই যে ময়ূরের পালকগুলো। আচ্ছা, আর নিয়েছি ময়ূরের পালকের একটা পাখা, কিন্তু মানে ময়ূরের পালকের পাখা নিলাম ঠিকই, কিন্তু পাখাটা খুব একটা ভালো নয়, মানে আগে যেরকম মজবুত পাখা থাকতো সেই রকম মজবুত পাখা নয়, মোটামুটি পাখা, মানে মোটামুটি আর কি। এই একটা নিলাম। আর দুটো মটকা নিলাম, মটকাটা তৈরি করতে হবে। এই যে দুটো মাটির ছোট্ট ছোট্ট হাঁড়ি নিলাম, এটাকে মটকা তৈরি করতে হবে, মাখনের হাঁড়ি করতে হবে, কালার করে তারপরে ছোট ছোট সেই ওড়নাগুলো পাওয়া যায় লাল লাল, ওগুলো দিয়ে জড়িয়ে তারপরে ভেতরে ওপরটাতে আঠা দিয়ে তুলো লাগিয়ে দিতে হবে, ভেতরে ওই সোলার বলগুলো দিয়ে দিতে হবে।
দিয়ে তার উপরে তুলে দিতে হবে, তাহলে সুন্দর দুটো কাঠিকে ওই ওড়না দিয়ে জড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হয়। ব্যাস তাহলেই হয়ে গেল, ঘুটা হয়ে গেল, মাখন ঘুটারি। এটাকে তো এটা রেডি করতে হবে, আমি রেডি করে তোমাদের দেখাবো কিরকম কি হলো। আর নিলাম কৃষ্ণ আছে আমার একটা, রাধা কৃষ্ণ দুই আছে, শুধু কৃষ্ণ ধুতিটা নেওয়া হলো, আর রাধার এখনো নেওয়া হয়নি, রাধারটাও নেবো, মানে না হলে সবার হলো আর রাধার হবে না, সেটা হয় না। কৃষ্ণ শুধু ধুতি নিলাম। এগুলো যেহেতু আমি সিংহাসন রেখে পুজো করা হয় না, তোলাই থাকে, শুধু এই দিনটা একটু নামাই, তো সেই কারণে এই নেওয়া হলো। প্রচুর আছে সেই কারণে এটাই নেওয়া হলো, আর নিলাম না সেরকম দামি, যেহেতু গোপালের নেই বলে গোপালের এখন কেনা হচ্ছে প্রচুর। আর রাধা কৃষ্ণর যে কত আছে তার ঠিক নাই, একদিন তো আমাদের কালেকশন দেখাবো যে কি পরিমাণ আছে, সেই জন্য নতুন করে বেশি কিনলাম না, এই একটাই কিনলাম। তাই এই সমস্ত জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আর আজকে আর ব্লগটা বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।